বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া সফরে গেছেন, এটা পুরাতন খবর। রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর শেষে তিনি আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে। জেনারেল ওয়াকারের রাশিয়া সফর নিয়ে এবার নানাবিধ গুঞ্জন তৈরি হয়েছে। নানাজন নানা রকমের কথা। অনেকেই হয়তো জানেন না, মোহাম্মদ ইউনূসের উপর পুরোপুরি কর্তৃত্ব রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। সব খবরে যায় সেনাপ্রধানের কাছে, অর্থাৎ এই মোহাম্মদ ইউনূসের পতনের জন্য তিনি যা খুশি তাই করতে পারেন। এদিকে সেনাপ্রধান ডক্টর ইউনূসের অবস্থা শেষ করে দিচ্ছে এবার রাশিয়া থেকে নতুন পরিস্থিতি তৈরি করে দেশে। প্রতিটা জনগণ আতঙ্কে আছে এই পরিকল্পনাগুলো দেখে। সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। আওয়ামী লীগ গোপনে ভয়ঙ্কর তৎপরতা চালাচ্ছে এবং নতুন পরিকল্পনা করছে দেশ বিরোধী, দেশকে অস্থিতিশীল করার। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারার অভিযোগে রংপুরে আওয়ামী লীগের 2 নেতা আটক। এটা হচ্ছে খবর যে আগামী 1 সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঢাকায় জড়ো হয় এবং তারা যাতে বিক্ষোভ করে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা, এইসব দাবিতে। বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া সফরে গেলেন জানিয়ে উত্তাল আন্তর্জাতিক মহল। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যে দ্বৈরথ ঠিক কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনারা কিন্তু বুঝতে পারবেন। 5 জন ব্যক্তির নাম বলবো। ভাই আমি আসলে আসমান থেকে পড়ছি, বুঝতে পারছেন? আমি আসলে ভাই আমার জায়গায় নাই। কেন নাই এটা ইতিমধ্যে আপনারা সবাই বুঝে গেছেন। মানে এতদিন তো আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে বা এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু এখন তারা উদ্যোগ নিছে বাংলাদেশ নাম পরিবর্তন করে। আর ঠিক কতদিন পর আপনাদের ঘুম ভাঙবে? না, এই ঘুম ভাঙার কথা আমি আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি না। এই ঘুম ভাঙার কথা আমি বলছি আওয়ামী লীগকে যে বড় বড় নেতারা এতদিন নেতৃত্ব দিয়ে এসেছে, আর ঠিক কতগুলো মানুষের জীবন গেলে আপনাদের ঘুম। এতক্ষণ দেখলেন আজকের খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, ইতিমধ্যে আজকের খবরের শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বলছিলাম সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া সফরে গেছেন, রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর করছেন তিনি। গতকালকেই তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়ায় চলে যাওয়ার কথা এবং আগামীকালকে দেশে ফেরার কথা, তেমনটাই শিডিউল সেনা সদর দপ্তর থেকে জানানো হয়েছিল তার সফরের আগে। রাশিয়া সফরে তিনি কেন গেছেন, এরকম নানা রকমের গুঞ্জন চলছে। অনেকে বলার চেষ্টা করছেন ভারতের প্রেসক্রিপশনেই তিনি নাকি রাশিয়াতে গেছেন। রাশিয়াতে যাওয়ার কারণ রাশিয়া সরকারের মাধ্যমে ডক্টর ইউনূসকে নানা রকমের চাপ প্রয়োগ করা। ডক্টর ইউনূস যখন চীন সফর করলেন, চীনের সঙ্গে নানাবিধ সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা গুঞ্জন তৈরি হলো। এরপরে জেনারেল ওয়াকার চীনে না গিয়ে রাশিয়াতে গেলেন কেন, সেই প্রশ্ন উঠেছিল। এবার ডক্টর ইউনূসপন্থী অনেক ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলার চেষ্টা করছেন ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার নাকি রাশিয়াতে গেছেন এবং সেখানে তিনি রাশিয়া সরকারকে দিয়ে রাশিয়ার মাধ্যমে ডক্টর ইউনূসের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করবেন, যেন এই ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যায়। ডক্টর ইউনূসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে, তাকে 5 বছর ক্ষমতায় রাখার আলোচনা চলছে। এরই মাঝে বেশ কয়েক ধাপ এগিয়ে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিই বলে ফেলেছেন জনগণ নাকি চাইছে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক, আরও 10 বছর ক্ষমতায় থাকুক, এরকম কথাও হচ্ছে। এটা নিয়ে আমরা একটা আপনাদের মতামত নিয়ে একটা জরিপও করেছি। সেই জরিপ নিয়ে আলাদা একটা ভিডিও আগামীকালকে আমরা করব। সেই ভিডিওটা আপনাদের দেখার আমন্ত্রণ রইল অগ্রিম। রাশিয়াতে জেনারেল ওয়াকার যদি রাশিয়া সরকারকে দিয়ে ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করাতেই চান, যারা বলছেন যে জেনারেল ওয়াকার ভারতের প্রেসক্রিপশনে রাশিয়াতে গেছেন, ভারতের পরামর্শ মতোই রাশিয়াতে গেছেন রাশিয়া সরকারকে দিয়ে এই চাপ প্রয়োগ করার জন্য, যখন ইউনূস সরকার চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করছে,
তখন রাশিয়াকে দিয়ে এই চাপ প্রয়োগ করা। এদিকে আমেরিকা এবং ভারতের চাপ তো রয়েছে, রাশিয়ার চাপ যদি তৈরি হয় তাহলে এই যে 5 বছর থাকা 10 বছর থাকার যে আলোচনা, সেই আলোচনাগুলো আর ধোপে টিকবে না। ডক্টর ইউনূস সরকারের পক্ষে কথা বলা যে সকল মানুষজন জেনারেল ওয়াকারকে ভারতপন্থী কিংবা ভারতের প্রেসক্রিপশনে চলা মানুষ হিসেবে আখ্যা দিতে চাইছেন, তারা কি ভুলে গেছেন যে 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের জন্য কি অসাধারণ ভূমিকা রেখেছিল সেনাবাহিনীর ভূমিকা ছাড়া শেখ হাসিনার পতন কি সম্ভব হতো এত সহজে? কোনোভাবেই সম্ভব হতো না, এটাই সত্য আলোচনা। সেনাবাহিনী ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামের অলিখিতভাবে এক ধরনের পক্ষ অবলম্বন করেছিল, আর পক্ষ অবলম্বন করেছিল বলেই শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। তার মানে হচ্ছে জুলাই আন্দোলনের সঙ্গে সেনাবাহিনীরও একটা ভূমিকা রয়েছে। সেই সেনাবাহিনীর প্রধানকে, যে সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে বলে অনেকে আলোচনা করার চেষ্টা করেন, সেই সেনাবাহিনী প্রধানকেই এখন শেখ হাসিনার পক্ষে এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে বলা হচ্ছে। ভারতের প্রেসক্রিপশনে কাজ করার নানা রকমের তত্ত্ব দেয়া হচ্ছে। আবার সেখানে বলা হচ্ছে যদি তাই না হয় তাহলে শেখ হাসিনা কেন এত কনফিডেন্টলি বলতে পারেন যে তিনি ফিরে আসবেনই, ফিরে এসে সবার বিচার করবেন, এরকম কনফিডেন্স তিনি কোথায় পান? এই আলোচনাও হচ্ছে যে চীনের সঙ্গে ডক্টর ইউনূসের যে আলোচনা, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের লালমনিরহাটে বাংলাদেশ নতুন বিমান ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন এবং পাকিস্তানের প্রেসক্রিপশনে, এরকম নানা গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবং সেই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকেও কথা বলতে আমরা শুনেছি যে ভারত সতর্ক রয়েছে। এরকম যখন আলোচনা চলছে, তখন আমরা দেখছি যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা ডক্টর ইউনূস সরকারের যখন নানা রকমের পজিটিভ আলোচনা চলছে এবং ভারতকে বিপাকে ফেলা, চীনের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করা, এই আলোচনাগুলো যখন প্রাধান্য পাচ্ছে, তখন দেখলাম আমরা যে চীন ভারতের দ্বারস্থ হচ্ছে। আমেরিকার যে অতিরিক্ত শুল্ক আরোপ, চীনা পণ্যের উপরে আমেরিকাতে আমদানির উপরে যে প্রায় 100% শুল্ক আরোপ করে ফেলেছে আমেরিকা, 94% শুল্ক আরোপ করেছে। সেই শুল্ক আরোপের ভাড়া থেকে বাঁচার জন্য ভারতের দ্বারস্থ হয়েছে চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করছে। ভারতের সঙ্গে আগের মতো সম্পর্ক এবং ভারতের সঙ্গে চীনের সম্পর্ক তৈরি করা, আমেরিকাকে একটা জবাব দেওয়ার জন্যই এরকম আলোচনাও চলছে। এটা এখন প্রকাশ্য সত্য ব্যাপার যে চীন ভারতের দ্বারস্থ হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। যদি তাই হয়, চীন যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো তৈরি করে ফেলে, তাহলে বাংলাদেশের চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা ভারত এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য সেটা কি আদৌ কোনো কাজে দেবে? আমার মনে হয় যে কোনোই কাজে দেবে না। তলে তলে শক্তিধর দেশগুলো তাদের ব্যবসা, তাদের লাভের জন্য সিদ্ধান্ত নেবে এবং সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে ওই জাঁতাকলে পিষ্টই হতে হবে। সব মিলিয়ে দর্শক, আপনার কি মনে হয় জেনারেল ওয়াকার যে রাশিয়া সফরে গেলেন, সেখানে কি সত্যিই তিনি ভারতের প্রেসক্রিপশনে গেলেন এবং রাশিয়া সরকারকে দিয়ে ডক্টর ইউনূসের ওপরে এক ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করলেন? সেনাপ্রধানকে যে শেখ হাসিনাপন্থী, এর আগে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসেও আমরা দেখেছি, যেটা নিয়ে মহাতুল কলাম হয়েছে যে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছেন সেনাপ্রধান, এরকম অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সত্যি কি শেখ হাসিনার পক্ষে সেনাপ্রধান কাজ করছেন? ভারতের তত্ত্বে সেনাপ্রধান কাজ করছেন, নাকি দেশ প্রেমিক সেনাবাহিনী এবং সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি দেশের জন্য যেটা মঙ্গল সেটাই করবেন, সেটা যে সিদ্ধান্তই হোক মঙ্গলজনক সিদ্ধান্ততেই কাজ করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। আগামী নির্বাচনে কিং মেকার হবেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, ইউটিউবাররা। অনেকে ইউটিউবারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, ইউটিউবার। ভাই, এই ইউটিউবাররাই কিং মেকার হবে। কে ক্ষমতা আসবে এটা ঠিক করবে, অনেককে জয় বাংলা করে দিবে, অনেককে পরাজিত করে দেবে, অনেককে জিতিয়ে দিবে। পিনাকি ভট্টাচার্য একটা চমৎকার ইঙ্গিত দিয়েছেন। সেই কিং মেকার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথা, পলিটিক্যাল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এদের কথা বললেই সবার উপরে আসে পিনাকি ভট্টাচার্যের কথা, তারপরে সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, এরকম অনেকেই আছেন।
অতএব যারা আজকে এই ইউটিউবার বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমাদের অনেককে রাজনীতিবিদ ভাব নেন, আপনি কল্পনা করতে পারবেন না যে আমাদের পাওয়ার আপনাদের চাইতে অনেক বেশি। আপনি এই সেই ভাব নেন আর ইউটিউবার বলেন। আপনি ইউটিউবারদের সমান মর্যাদার হতে পারবেন না, সেই যোগ্যতা আপনার নাই। আগামী নির্বাচনে বুঝবেন যে ইউটিউবার জিনিসটা কি। ইউটিউবারদেরকে যে মানুষ কিভাবে কতটা সম্মান করবে, তাদের প্রভাব যে কতটা, এটা অলরেডি পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন যে ইউটিউবের মাধ্যমে বড় বড় রাজনৈতিক দলের চাইতে প্রভাবশালী হতে পারেন একজন ব্যক্তি শুধু। আর সব ইউটিউবার, সব ইনফ্লুয়েন্সারদের কথা বাদ দিলাম। তো দর্শক, পিনাকি এরকম একটা ঘোষণায় দিয়েছেন যেটা খুবই তাৎপর্যপূর্ণ এবং আমি এর সাথে শতভাগ একমত। এবং এজন্য বলি যে যারা নির্বাচনে জিততে চান তারা ইউটিউবারদের পিছনে পিছনে ঘুরেন। তবে হ্যাঁ, ইউটিউবারদের নীতি নৈতিকতা থাকতে হয়, কারণ ইউটিউবাররা যদি কারো দালালি করে তাহলে জনগণ এখানে স্বাধীনভাবে তাকে প্রত্যাখ্যান করতে পারে, তাকে গ্রহণ করতে পারে। অতএব ভালো হয়ে ইউটিউবারদের কাছে আসেন নির্বাচনে জিততে হলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স, সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার এখন বাংলাদেশে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। অথবা আপনি রাজনীতিবিদ আর যাই হন, ওগুলোর কোনো ভ্যালু নাই যদি সোশ্যাল মিডিয়ায় আপনার ইনফ্লুয়েন্স না থাকে। আর সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্ম লাগবে, এই প্ল্যাটফর্ম তো আপনি চাইলেও তৈরি করতে পারবেন না, সেই যোগ্যতা আপনার নেই। অতএব যারা প্রতিষ্ঠিত তাদের পেছনে ঘোরা, তাদের সাথে সম্পর্ক তৈরি করা, এখন এটা একটা ভালো মাধ্যম। রাহুল গান্ধী কংগ্রেসের হোম আশা করেছে, এটার ব্যাখ্যা কিন্তু আমি দিলেন হো মা শা, কি অনেকে বোঝেন এটা, তারা কি বুঝিয়েছেন। তবে রাহুল গান্ধীরে বাঁচাই দিছে লাস্ট টাইমে ধ্রুব রাঠি সহ প্রমিনেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ইউটিউবার। এই ধ্রুব রাঠি নিয়ে অনেক কথা আমরা বলেছি। ভারতের নির্বাচনী ফলাফলকে ম্যাসিভলি চেঞ্জ করে দিতে ভূমিকা রেখেছেন এই ধ্রুব রাঠি। আর বাংলাদেশের ধ্রুব রাঠি হচ্ছে পিনাকি ভট্টাচার্য। আর ধ্রুব রাঠির চাইতেও এখন পিনাকি ভট্টাচার্যের উচ্চতা বেশি। ধ্রুব রাঠি, ভারতে ধ্রুব রাঠি আর কংগ্রেসে অ্যালাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যে রোল প্লে করছে, সে একই রোল প্লে করবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার সামনে ইলেকশনে। বাংলাদেশের পলিটিশিয়ানরা বাংলাদেশের ধ্রুব রাঠিদের সাথে পাঞ্জা নেয়। যেমন এই পিনাকি এদেরকে গালাগালি করেন মির্জা আব্বাস, এখন বুঝছেন না মির্জা আব্বাসকে খেয়ে দিয়েছেন মির্জা ফখরুল। তো এরা সেই পুরনো বয়োবৃদ্ধ রোগী, অসুস্থ রোগী হওয়ার কারণে এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বোঝেন না। আর যারা বুঝবেন তারাই নির্বাচনে জিতবেন, আগামী দিনে কিং হবেন। অথচ বাংলাদেশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সবাই ডানপন্থী রাজনীতির সাথে অ্যালাইন। জিয়াউর রহমানের ব্যাপারে আনকম্প্রোমাইজিং, অতীতে পুরোটা সময় বিএনপির পাশেই ছিল। তারা বিএনপির কাছে চাওয়াও নাই কিছু, তাদের চাওয়া একটা প্রো ইন্ডিয়ান পলিটিক্স না করা, রাষ্ট্রের সংস্কার করা, ফেসিবাদের জঞ্জাল সরানো, পরে নির্বাচন কথা ভাবা। কিন্তু না, ওনাদের এখনই ক্ষমতা লাগবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সব পাওয়ার রিয়েল, এটা হারানো বিএনপির জন্য ডিজাস্টার হয়ে যাবে, মার্ক মাই ওয়ার্ডস। মানে এটা পিনাকি একটা ঘোষণা, একটা বার্তা যে না, আগামী নির্বাচনে কিং মেকার হবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবার। অতএব বিএনপি ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেই ধ্বংস হতে পারে। যেমন এই দেখেন না, এই মির্জা আব্বাসকে কিভাবে খেয়ে দিয়েছে। এই মির্জা আব্বাস আর উঠে দাঁড়াতে পারবে? এই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসের আর কোনো রাজনীতি নেই। কোন লজ্জা শরম থাকলে আর তিনি জীবনে আসবেন না। এবং সামনে তার ঢাকা ব্যাংকের রহস্য যখন উদ্ঘাটন হবে, তখন বুঝবেন মানুষ তার গ্রেপ্তার দাবিতে কিনে মিছিল করে। বিএনপি নিয়ে কিছু কথা বলেন, কারণ বিএনপির কিছু বুইড়া খাটাস পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লেগেছে। এজন্য বিএনপির মধ্যে যারা জিয়াউর রহমান খালেদা জিয়া পন্থী, তাদেরকে ইশারা ইঙ্গিতে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেন পিনাকি ভট্টাচার্য। আশা করি তারা পিনাকির বার্তা বুঝবেন যে আপনাদের যদি যারা এখন পর্যন্ত ক্যান্সারের রোগী হননি, লিভারের সমস্যা হয়নি, যারা আশা করেন যে আল্লাহ হায়াত দিলে তারা এখনো 20-30 বছর বাঁচবেন, যেমন ইঞ্জিনিয়ার ইশরাক, সুলতান সালাউদ্দিন টুকু, এই টাইপের ইয়াং নেতারা, শহীদুদ্দিন চৌধুরী এনি বা তাদের অনুসারীরা, তারা যদি এই বুড়ে খাটাসদের লাইনে থাকেন তাহলে আপনাদেরও রাজনীতি শেষ। তারা যাতে সঠিক জিনিসটা বুঝতে পেরে এই ভারতের দালালি ছেড়ে আসে, এই বার্তাটা পিনাকি ভট্টাচার্য বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে পিনাকি আরেকটা লেখা দিয়েছেন, বিএনপি তার ফেসবুকের পোস্টের রিচ কিভাবে বাড়াতে পারত। এখানে আমি যদি বিএনপির পেজের অ্যাডমিন হতাম তাহলে কি করতাম? প্রথমে আমি বিএনপির সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ সবাইকে পোস্টটা শেয়ার করে দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে
রিকোয়েস্ট করতাম, দলীয় পদধারী সবাইকে সার্কুলার দিয়ে বলতাম শেয়ার দিতে। বিএনপির বাইরে যারা বন্ধুভাবাপন্ন তাদের কিছু পোস্ট শেয়ার দেওয়ার জন্য রিকোয়েস্ট করতাম। আমি পিনাকি ভট্টাচার্যকেও রিকোয়েস্ট করতাম এবং পিনাকিও শেয়ার দিত। তারপর আমি স্পন্সর করতাম পোস্টগুলো, পেজটাকে সারাক্ষণ স্পন্সর করতাম। বিএনপির পেজে বিএনপির বক্তব্যের সাথে অ্যালাইন পোস্ট শেয়ার করতাম, মেমার্সদের কাজে লাগাতাম। এক একটা এই যে মিম, এটাও কিন্তু এখন গণতন্ত্রের একটা পার্ট। একটা পোস্ট থেকে কয়েকটা মিম তৈরি করতে বলতাম, রিলস বানাতাম, ছোট ছোট ভিডিও বানাতাম, গান দিতাম, দেশাত্মবোধক ছবি দিতাম, পলিটিক্যাল প্রোগ্রামের না, দেশের ছবি, ভালো ফটোগ্রাফি, জিয়াউর রহমান আর খালেদা জিয়ার মতো যত ভিডিও আছে সবগুলো থেকে রিলস বানাতাম। জিয়াউর রহমান খালেদা জিয়াকে সামনে আনলে, জামাতের পক্ষে সেই বক্তব্যগুলো সামনে আনলে তো আর বিএনপি রাজনীতিই থাকে না। অ্যানালিটিক্স দেখতাম নিয়মিত, তার ভিডিওতে কন্টেন্ট সিলেকশন করতাম। 3 মাসে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে ফেলতাম। কি করলো বিএনপি? সে বট রিয়াকশন কিনলো, প্রথম দিনেই পাবলিকের কাছে ধরা খাইলো। এটা মানুষ মনে রাখবে যে এই বট রিয়াকশন, ভিয়েতনামের আইডি দিয়ে যন্ত্রের মাধ্যমে রিয়াকশন কেনে। চিন্তা করেন, তারা চিটেড ফিল করবে। এই চালাকিটা অপ্রয়োজনীয় এবং বিপজ্জনক। এই চালাকি এথিক্যাল আর মরালি রং। অথচ এরা এই জামাত শিবিরের অনলাইন আইডিকে অবলীলায় আলবটর বলতো। কি নিদারুণ পয়েটিক জাস্টিস! আলবটর বলতে গিয়ে তারাই ধরা পড়েছে। জামাত শিবির এই বট রিয়াকশনে যে একটা প্রমাণ দেখাতে পারবে, এই কাজটা যে করা উচিত নয়, দুর্ভাগ্যজনকভাবে এটা বোঝার মতো মানুষ বিএনপিতে নাই। এটা তরুণরা মনে রাখবে, ভুলবে না। হাসিনার নাটক আর স্বজন হারানোর বেদনা গল্প যেমন তারুণ্য গ্রহণ করেনি। এই জন্য পিনাকি ভট্টাচার্যের বার্তা হচ্ছে বিএনপির তরুণ প্রজন্মের কাছে যে তোমরা এই ভারতের দালালি থেকে ফিরে আসো, বুইরা খাটাসদেরকে শায়েস্তা করো। জুলাই বিপ্লবের টাইমে আমাকে বিএনপি লোকেরা আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেছিল, যেটাকে নাইল সাপ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে। সেখানে আমি হয়তো ভিডিও পাইতাম, পোস্ট পাইতাম, কিছু আপডেট পাইতাম, কিন্তু কোনোভাবেই কোনো অ্যাকশন ওরিয়েন্টেড কাজ কাউকে যুক্ত করতে পারতাম না। বিএনপি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সবাই এখনো সেইখানে ছিল। তাদের লোকবল আছে, কিন্তু মিশন নাই, ভিশন নাই, সেন্ট্রাল ন্যারেটিভ নাই। এটাই বিএনপির অনলাইন অ্যাক্টিভিজমের সবচেয়ে বড় দুর্বলতা। সোশ্যাল মিডিয়ার ভয়ানক দুর্বল বিএনপি মনে করে তারা আগামী ইলেকশনে জিতে সরকার গঠন করে ফেলবে। বিএনপির জন্য কি বিস্ময় অপেক্ষা করছে সেটা বিএনপির যথাসময় টের পাবে, সেই দিন তখন খুব দেরি হয়ে যাবে। যাই হোক দর্শক, যে পিনাকি দেখিয়ে দিলেন বা এই ফেসবুক পোস্ট প্রমাণ যে আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করবেন। সবাই অবাক হবেন কি করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক ভিডিওতে খেয়ে দিবেন, এক ভিডিওতে এক একজন প্রার্থী ডাউন হয়ে যাবে, আর একজন প্রার্থী উঠে যাবে। এই ঘটনা ঘটবে। অতএব সময় থাকতে ইউটিউবারদের পেছনে লাইন দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের একটি ল্যান্ডমার্ক সফলতা হিসেবে বিনিয়োগ সম্মেলনকে দেশ এবং দেশের বাইরে প্রচার করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে উদ্যোগ নিয়েছেন সেটি শতভাগ সফল। এই অনুষ্ঠানটি এমনভাবে উপস্থাপিত হয়েছে, এই অনুষ্ঠানটি এমনভাবে প্রচার চালানো হয়েছে এবং অনুষ্ঠানের মান এত সুন্দর হয়েছে। এখানে যারা হোস্ট ছিলেন, উপস্থাপক ছিলেন, প্রেজেন্টেশন যারা দিয়েছেন, সব মিলিয়ে বাংলাদেশে এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মাইক হাতে মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন, বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করেছেন, তিনি কেঁদেছেন। তার নিয়োগকৃত একজন তরুণ, যিনি কিনা বিনিয়োগ বোর্ডের সভাপতি, তারপর ব্যাংকিং ক্যারিয়ারে বেশ সুখ্যাতি রয়েছে তার, এবং তিনি গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোনের একজন উপদেষ্টা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত স্নেহভাজন। তাকে নিয়ে এখন সারা বাংলাদেশে রীতিমতো ক্রেজ চলছে, জনাব আশিক চৌধুরী। তো তার ইংরেজি বলার ধরন, তার পোশাক, তার ড্রেস কোড, তিনি 41,000 ফুট উপর থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তার সেই দুঃসাহসিক অভিযান নিয়ে এখন গল্প, কবিতা, উপন্যাস হচ্ছে, এবং তরুণদের তিনি একটি আইকনে পরিণত হয়ে গেছেন যে দেশ চালানোর জন্য আসলে আশিক চৌধুরীর মতো এরকম লোক দরকার। এরকম জয় মাকড়া, তারপরে শেষে
মানে সজীব ওয়াজেদ জয় কিংবা ধরুন তারেক রহমান সাহেব, ওনাদের মতো লোক দেওয়া হবে না, হাসিনা খালেদাকে দেওয়া হবে না। এখানে রতনে রতন চিনে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো রতন লাগবে। আর তিনি যেভাবে অন্য রতনকে তিনি আকৃষ্ট করেন, আশিক চৌধুরীর মতো লোককে তিনি আকৃষ্ট করেছেন, পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন, এটাকে নিয়ে একেবারে রীতিমতো সারা বাংলাদেশে এখন একটা ভাইরাল কাণ্ড ঘটে গেছে। সবাই বলার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। হুজুরা বলতেছেন যে হে আল্লাহ, বাংলাদেশে যেন আর কখনো নির্বাচন না হয়, যতদিন এই ইউনূস সাহেব জীবিত থাকে আল্লাহ আমার হায়াত তাকে দিয়ে দিলাম, তার হায়াত বৃদ্ধি হোক, তিনি এই দেশটাকে ওই পর্যায়ে নিয়ে যাক। তো এইরকম একটা ভাইব তৈরি হয়ে গেছে। এখন এই ভাইব তৈরিটা কি আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর, এটা নিয়ে কয়েকদিন যাবৎ ভাবছিলাম। এটি নিয়ে আমার কিছু বলা উচিত কি উচিত না তা নিয়েও কিন্তু আমি ভাবছিলাম। আমি বেশ কয়েক বছর আগে দুটো জিনিস পড়েছিলাম। একটা হলো জনাব রোনাল্ড রিগান, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। তো ডোনাল্ড ট্রাম্প এই সময়টিতে যা করলেন, অর্থাৎ হঠাৎ করে ট্যাক্স বৃদ্ধি করে দিলেন, আবার স্থগিত করলেন, এটি নিয়ে খুব অল্প সময়ের মধ্যে মাত্র 48 ঘন্টার মধ্যে তার দেশের শত নয় হাজার হাজার কোটি মার্কিন ডলার তার আপনজন যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, সেই শীর্ষ ব্যবসায়ীরা, তারাই লোকসানের শিকার হয়েছে। এবং মার্কিন জায়ান্ট কোম্পানিগুলো রীতিমতো দেউলিয়াত্বের পর্যায়ে চলে গেছে। স্টক মার্কেট যাকে বলে হয় ধস নেমেছে। ফলে তিনি তার সেই সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করেছেন 3 মাসের জন্য। তো এরকম একটা ঘটনা যে ঘটবে বা ঘটতে পারে, এটা রোনাল্ড রিগান সেই 80-র দশকে তিনি বলে গিয়েছিলেন। অর্থাৎ তার উপর এরকম একটা প্রেশার ছিল যে এইভাবে ডোনাল্ড ট্রাম্পের মতো করে কাউন্টার একটা ট্যাক্স ইম্পোজ করার জন্য। তো এটা ভীষণ রকম এতটা চাপ তৈরি হয়েছিল এবং জনমত তৈরি হয়েছিল, এবং তখন মার্কিন স্থানীয় কোম্পানিগুলো তার উপর নানাভাবে চাপ প্রয়োগ করেছিল। তখন তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। তো আমি সেই ভাষণটা শুনছিলাম, এবং সেই ভাষণে তিনি বলেছিলেন যে এরকম কাজ যদি আমি করি তাহলে পুরো আমেরিকা দেউলিয়া হয়ে যাবে, যেটা 1930 সনে আমেরিকা যেভাবে দেউলিয়া হয়ে পড়েছিল এবং যেটিকে বলা হতো গ্রেট ডিপ্রেশন। এই কাজ করার ফলে আমি 3 থেকে 4 মাস খুব প্রশংসিত হব, সারা বাংলাদেশের মানে আমেরিকার মানুষ আমাকে মাথায় তুলে নাচবে, কিন্তু 1 বছর পর থেকে শুরু হবে দেউলিয়াত্ব। কিন্তু রোনাল্ড রিগানের সেই যে ভবিষ্যৎবাণী, সেটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এসে যাকে বলা হয় এটা 24 ঘন্টাও তাকে সময় দেয়নি। যেটা রোনাল্ড রিগান 1 বছর সময় মনে করেছিলেন যে 1 বছর পরে এটার ইফেক্ট হবে, কিন্তু 24 ঘন্টার মধ্যে এটার ব্যাড ইফেক্ট পুরো আমেরিকান সোসাইটিকে তোলপাড় করে ছেড়ে দিয়েছে। আবার আরেকজন লোক ছিলেন, সেটা হলো আপনারা সবাই জানেন যাকে ফিল্ড মার্শাল রোমেল। তো ফিল্ড মার্শাল রোমেলকে দায়িত্ব দেওয়া হয়েছিল লিবিয়াতে ইটালির সঙ্গে গিয়ে যুদ্ধ করার জন্য মিত্রশক্তির বিরুদ্ধে। তো তিনি একজন সাধারণ মানের একজন জেনারেল ছিলেন, একেবারে সাধারণ মানের একজন জেনারেল ছিলেন। এবং তিনি সেখানে কি করতেন বা না করতেন তখন এত প্রযুক্তি ছিল না, এটা জার্মানি, বার্লিন বা ইটালিতে এই লোকজন বেশি একটা জানতো না। কিন্তু হিটলার এবং তার গোয়েবলসের যে বাহিনী, তারা এমনভাবে ফিল্ড মার্শাল রোমেলকে উপস্থাপন শুরু করলো যে পৃথিবীতে এর চাইতে আর কোনো জেনারেল নাই। তিনি জুলিয়াস সিজার, তিনি নেপোলিয়ন বোনাপার্ট, তিনি আলেকজান্ডার দ্য গ্রেট, সবগুলো শক্তি একত্র করলে ফিল্ড মার্শাল রোমেলের মতো হবে না। তিনি পুরো মধ্যপ্রাচ্য হিটলারের জন্য জয় করে ফেলেছেন, অথচ রোমেল এসব কিছুই জানতেন না। তো যাই হোক, এর ফলে হিটলারের কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছিল। অতি প্রচার এবং অতি প্রোপাগান্ডা এটি হিটলারকে ক্ষতি করেছিল, এবং একই অবস্থা সাদ্দামকে শেষ করে দিয়েছিল। সাদ্দামের রিপাবলিকান আর্মি বা রিপাবলিকান গার্ড, তার পরমাণু শক্তি, তারপরে শেষে আরও অনেক কিছু নিয়ে তিনি যে অতি প্রচারণা করতেন, তার ফলে কিন্তু তার সর্বনাশ ডেকে নিয়ে এসেছিল। তো একইভাবে এই দুটো ঘটনাকে কেন্দ্র করে এই বর্তমান
যে সরকার, সেই সরকারের যে প্রচার এবং প্রোপাগান্ডা, এটা দেখে আমার খুব ভয় হচ্ছে। পুরো প্রচার এবং প্রোপাগান্ডা আমরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে গায়ের রং ফর্সা হয়, এই ধরনের প্রচারণা যেভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো অর্থাৎ লিভার ব্রাদার্স করেছে, কিংবা ধরুন চান্দা ব্যাটারি, আমরা ছোটোকালে চান্দা ব্যাটারি, টর্চ লাইটের চান্দা ব্যাটারি, তো চান্দা ব্যাটারি চলতো, অত বেশি বিজ্ঞাপন দরকার ছিল না, কোয়ালিটি ছিল। কিন্তু অলিম্পিক ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারির রাজা অলিম্পিক, সেই অলিম্পিক ব্যাটারিকে নিয়ে যে বিজ্ঞাপন করা হয়েছিল, তার প্রেক্ষিতে রাতারাতি এটা 1 নম্বরে চলে গিয়েছিল। অলিম্পিক ব্যাটারি, চান্দা ব্যাটারি শেষ। এখন সেই অলিম্পিক ব্যাটারি তো দূরের কথা, কোনো ব্যাটারি আছে কি না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এনিওয়ে, তো অতিরিক্ত প্রচারের ফলে, কমার্শিয়াল প্রচারের ফলে পণ্য বিক্রি বাড়ে খুব অল্প সময়ের মধ্যে, কিন্তু আলটিমেটলি সেটা সাস্টেন করে না। আমাদের দেশে গ্রামীণ ব্যাংক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে দেশের বাইরে যে প্রচার এবং প্রোপাগান্ডা করেছেন, তাতে মনে হয়েছে যে এটা একটা অ্যাঞ্জেলিক একটা প্রতিষ্ঠান, স্বর্গ থেকে আসা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা নহর, গ্রামীণ ব্যাংক। কিন্তু বাস্তবতা হলো যে এই ব্যাংকটি দেউলিয়া হয়ে গিয়েছিল, এবং এটা বাংলাদেশের যে কোনো কমার্শিয়াল ব্যাংক, মানে এর এখন পুঁজি কতজন লোক চাকরি করে, এদেশের আমাদের দেশের প্রেক্ষাপটে এদেশের কতটুকু ভূমিকা আমরা জানি না, কিন্তু সারা দুনিয়াতে তিনি মার্কেটিং করে এটাকে দেখিয়ে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছেন যে গ্রামীণ ব্যাংকের মতো বিস্ময়কর আবিষ্কার এই বাংলাদেশের জন্য, মানে টমাস আলভা এডিসন যে আবিষ্কারগুলো করেছেন, কিংবা ধরুন আলবার্ট আইনস্টাইন যে আবিষ্কারগুলো করেছেন, নিউটন যে আবিষ্কারগুলো করেছেন, তার সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো গ্রামীণ ব্যাংক। আচ্ছা, সেই গ্রামীণ ব্যাংক পৃথিবী সেটাকে নিয়ে মাথোয়ারা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নিয়ে কি হয়েছে সেটা মোরালেস আপনারা আমরা সবাই জানি। ওনার জীবনটা তছনছ হয়ে গেছে। আবার গ্রামীণ ফোন, ওনার আর একটা প্রতিষ্ঠান। এই গ্রামীণ ফোনকে নিয়ে তিনি যে প্রচার করেছেন, প্রোপাগান্ডা করেছেন, কিন্তু এখন দেখা গেল যে গ্রামীণ ফোন সত্যিকার অর্থে সরকার তাদের কাছে যে টাকা পায়, এবং তারা যেভাবে বিটিআরসি থেকে শুরু করে সরকারকে যেভাবে অনেকটা বলতে গেলে জিম্মি করে ফেলছেন, এখানে ব্যবসাতে মনোপলি করে ফেলেছেন, এই মনোপলিটা যদি নিয়ন্ত্রণ করা হয়, গ্রামীণ ফোন কিন্তু দেউলিয়া হয়ে পড়বে। এবং তাদের মূল কোম্পানি টেলিনার, সেই টেলিনার কিন্তু পৃথিবীর অনেক দেশে ইতিমধ্যে দেউলিয়া হয়ে পড়েছে। তো কাজেই গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংক, এদের এই যে কর্মকাণ্ডগুলো হয়েছে অতি প্রচারণার কারণে। গ্রামীণ ফোন বাংলাদেশে অ্যাডভার্টাইজমেন্ট সেক্টরে এত টাকা খরচ করেছে, এবং এখানে তারা এত লোক নিয়েছে, ওটা সামাল দেওয়ার মতো রেভিনিউ তারা কিন্তু আর্ন করতে পারেনি। তো এখন এই যে গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংকের যে প্রচারণার যে স্টাইল, সেই স্টাইলটাকে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই সরকার পরিচালনা করার জন্য তিনি ব্যবহার করা শুরু করেছেন, এবং তার শুরুটা হলো এই বিনিয়োগ সম্মেলন দিয়ে। আমি প্রথমত নিজে বলে নিই, এখানে আশিক চৌধুরী যিনি আছেন, তরুণ, খুব একজন ভালো ব্যাংকার, প্রগতিশীল, সব ঠিক আছে, কিন্তু আমি অনেক বড় বড় ব্যাংকারকে দেখেছি, তিনি যখন ব্যক্তিগতভাবে চাকরি ছেড়ে দিয়ে ছোটো একটা ব্যবসা চালাতে আসছেন, তিনি দেউলিয়া হয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবির টিচাররা, তারা যদি একটা ব্যবসা অনেকে চেষ্টা করেছেন করার জন্য, সবাই ব্যর্থ হয়েছেন, ভীষণ রকম ব্যর্থ হয়েছেন। তো প্র্যাকটিক্যালি আসলে ব্যবসা বাণিজ্য করা অনেক কঠিন একটা বিষয়, ভীষণ রকম একটা কঠিন বিষয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস 30-40টি কোম্পানি করেছেন, তার প্রায় সব কোম্পানিগুলো কিন্তু ব্যবসাতে তিনি লস করেছেন, তিনি ভালো করতে পারেননি। আর এগুলো তিনি বিভিন্ন সময় এরকম আশিক চৌধুরীদের মতো লোক ভাড়া করে এনে, কনভিন্স করে এনে তাদের দ্বারা চালিয়েছেন। তাদের অনেকের সঙ্গে তার মতদ্বৈধতা, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে গেছে। কিন্তু তিনি নিজে নিজে যদি একটা ব্যবসা বা একটা গার্মেন্টস প্রতিষ্ঠান চালাতে পারতেন, তাহলে তিনি বুঝতে পারতেন যে ব্যবসাটা আসলে কত কঠিন একটা বিষয়। এইগুলো এক। 2 নম্বর হলো যে ব্যবসা পরিচালনা করা আর রাজনীতি করা এক জিনিস না। এখন এই যে আকিসের সাহেবের একজন সন্তান, তিনি বাণিজ্য উপদেষ্টা হিসেবে এসেছেন, তো তিনি অত্যন্ত সফল ব্যবসায়ী, পরিবারের মধ্যে তার ভাইরা সবাই ব্যবসায়ী, তার মধ্যে তিনি সবচেয়ে সফলতম। কিন্তু তিনি তার অন্য ভাইদের মতো, যেমন নাসির সাহেব আছেন কিংবা আফিল সাহেব আছেন, তারা রাজনীতি সংশ্লিষ্ট, তিনি তাদের মতো রাজনীতি সংশ্লিষ্ট না, কিন্তু খুবই অ্যাম্বিশাস, ভীষণ রকম অ্যাম্বিশাস।
এখন সেই অ্যাম্বিশন নিয়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে বসেছেন এবং এই মুহূর্তে যে কাজটা তিনি করছেন সেটা হলো তিনি শুধু চমক সৃষ্টি করছেন। ভালো ড্রেস পরছেন, ইংরেজি বাংলা মিলিয়ে কথাবার্তা বলছেন, তারপরে শেষে তিনি দেখানোর চেষ্টা করেছেন এটা করেছেন ওটা করেছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু মন্ত্রণালয় চালানো, রাজনীতি করা এবং এই পলিটিক্যাল পোর্টফোলিওগুলো হোল্ড করা যে কত কঠিন তা তিনি আর 1-2 মাস পরে তিনি খুব ভালো করে বুঝতে পারবেন এবং যখন তিনি বুঝতে পারবেন তখন তার যে মানে স্বর্ণডিম্ব প্রসবকারী যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তিনি গিয়ে দেখবেন অনেকগুলো দেউলিয়া হয়ে গেছে। তিনি আর কি ব্যবসায়ী, বাংলাদেশে ব্যবসার আইকন সালাউদ্দিন কাদের চৌধুরী, সমস্ত ব্যবসার মানে এই মানে আকিব সাহেব, বশির সাহেব তারা ইন্ডাস্ট্রিয়াল এই জায়গাতে আছেন, কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবের হোসেন চৌধুরী ওনাদের যে ব্যবসা, ওনাদের ব্যবসা কিংবা ধরেন লোটাস কামালের এই যে আমাদের কামাল সাহেব যিনি সাবেক অর্থমন্ত্রী ছিলেন, তারা ব্যবসা জগতের কিংবদন্তি, জিনিয়াস। এখন এই মানুষগুলো যেই মুহূর্তে রাজনীতিতে এসেছেন সঙ্গে সঙ্গে দেউলিয়া হয়ে গেছেন। যদি আপনি বশির সাহেবকে ধরেন, বশির সাহেবের যে রাজনৈতিক যে মানে ব্যবসায়িক যে জ্ঞান তার চেয়ে শত গুণ স্মার্ট আব্দুল আল মিন্টু এবং সালমান এফ রহমান। দেখেন রাজনীতির সঙ্গে এসে পুরো ব্যবসা বাণিজ্য দেউলিয়া হয়ে এখন তারা কোথায় অবস্থায় আছেন। রাজনীতি এমন একটা বিষয়, এটা করলে আর কোনো কিছু করা যায় না, কোনো কিছু করা যায় না সবগুলো। আর এখান থেকে যখন আপনি রিটার্ন করবেন তখন আর ব্যবসা বলেন, পরিবার বলেন, ঘর বলেন, সংসার বলেন, এমনকি কোনো যদি পীরের খানকা শরীফ থাকে সেইগুলো শেষ হয়ে যায়। দেখেন আটরশি পীরের যে মোস্তফা বিন ফয়সাল গিয়ে দেখেন তার পীরগিরি নিয়ে এখন টানাটানি লেগে গেছে তার ভাইদের মধ্যে। তারপরে আপনি চিন্তা করেন এই যে ফুলতলির পীর সাহেব খুব সম্মানিত, সিলেটে অত্যন্ত সম্মানিত, তিনি হঠাৎ করে এই রাজনীতিতে এলেন, এবার এমপি হলেন, এখন পালাই আছেন হয়তোবা, তার পীরগিরি শেষ। আমাদের এই চরমোনাই পীর সাহেব কত যাকে বলা হয় সম্মানিত ব্যক্তি তাদের এলাকাতে, রাজনীতিতে ঢুকলেন, তার ছোট ভাই মেয়র পদে দাঁড়ালেন, লোকজন ঘুষে পীর সাহেবের ঠোঁট ফাটাই দিল, রক্ত ঝরঝর করে বললেন, তিনি অভিশাপ দিলেন। এরপরে ওই যে মাইজ ভান্ডারি, এমনি তারা গিয়ে দেখেন মাইজ ভান্ডারির যারা লোকজন আছে তারা তাদের পীরদেরকে কত ভালোবাসে। এখন এই যে নজিবুল ইসলাম না নজিবুল হক মাইজ ভান্ডারি, তারপরে তার আর এক আত্মীয় এইবার বোধহয় ইলেকশন করেছিল, তাদের জান নিয়ে টানাটানি, রোজ রোজ মানে খবর বের হয়, আজ ওখানে ধরছে, ওখানে মরছে, ইত্যাদি ইত্যাদি। মানে পীরগিরিও শেষ, কেরামতি শেষ, সমস্ত কিছু শেষ। তো সেই জায়গাটাতে এখন একটা ভাইব তৈরি করা হচ্ছে বা যে প্রচার করা হচ্ছে, যা কিছু করা হচ্ছে, এরা যখন হুঁশে ফিরবেন, অবস্থায় ফিরবেন, তখন যাকে বলা হয় তারা বুঝতে পারবেন যে দুনিয়া কত কঠিন। বশির সাহেব বয়সে আমার চেয়ে একটু ছোট হবেন, একবার বা দুইবার ওনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। তো তিনি তার পৈতৃক সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, সব কিছু করছেন, কিন্তু তিনি আমি যদি বলি 1992-93 সনে তিনি তার জয়েন্ট ফ্যামিলির ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু 92-93 সনে আমার যে ব্যবসার অবস্থা ছিল, রাজনীতির কবলে পড়ে আমার যে কী অবস্থা হয়েছে, এটা উনি যদি স্মরণ করেন একটা সময় উনি বলবেন যে রনি ভাই তাকে কতটা উপকার করেছেন আর কি। তো যেটা বলছিলাম আর কি, এখন এই যে বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আশিক চৌধুরী, তারপরে শেষে এখানে খলিলুর রহমান, এরপর ইংরেজি জানা আরও একজন ভদ্রলোক আছেন, বেশ কয়েকজনকে এখানে দেখা গেল যে তারা ভীষণ রকম উৎফুল্ল যে তারা মঙ্গল গ্রহে কোনো উপগ্রহ পাঠিয়েছেন, বাংলাদেশ রীতিমতো বিরাট কিছু একটা হয়ে গেছে। কিন্তু আসলে এইটা কেবলই মাত্র প্রচারণা এবং 15 দিন থেকে 1 মাসের মধ্যে এই প্রচারণার আমেজটা কেটে যাবে। তখন মানুষ রেজাল্ট চাইবে, কয় টাকায় এলো, কোন কোম্পানি এলো, ইত্যাদি ইত্যাদি সব কিছু। এবং তখন যখন মানুষজন দেখবে যে কোনো কিছু আসেনি, তখন এখন যারা নায়ক তারা সবাই ভিলেনে পরিণত হবেন, সবাই গালাগাল করবেন এবং আমরা খুবই অকৃতজ্ঞ এবং উত্তেজিত এবং অস্থিরতার যে সিনড্রোম এর দ্বারা আক্রান্ত। কাজেই খুব বেশি কৃতজ্ঞ হতে, আনুগত্য দেখাতে আমাদের যেমন দেরি লাগে না, আবার গালাগাল করতেও দেরি লাগে না। কাজে আমরা চাই
যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো করুন। তিনি তার আরাধ্য যে কাজগুলো এবং যে কাজের জন্য তিনি এসেছেন এবং যে কাজের জন্য তাকে আনা হয়েছে সেই কাজগুলোই তিনি করুন। খুব বেশি স্মার্ট হতে গেলে, খুব বেশি কিছু করতে গেলে, খুব বেশি উপকার করতে গেলে, খুব বেশি যাকে বলা হয় শো অফ করতে গেলে এটা যে কত বড় বিপদ ডেকে নিয়ে আসে, এটা উনি হয়তো ইতিপূর্বে জীবনের অন্য যে সেক্টরগুলো, এটা রাজনীতির তুলনায় এটা একটা বিন্দুর মতো। গ্রামীণ ব্যাংক যদি আপনি ধরেন, সেটি একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা থেকে শুরু করে সব কিছু, এটার সঙ্গে যদি আপনি একজন সংসদ সদস্যের খালি ইলেকশনের যে সময়টা 15 দিন, এই 15 দিনে তার উপর যে প্রেশার যায়, চাপ যায়, এটার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না। তো তিনি এরকম 300 এমপিকে ক্ষমতায় বসাবেন, এইরকম একটা হুইল এখন তার হাতে। কাজেই সেই হুইল নিয়ে তাকে যদি ঘোরাফেরা করতে হয়, ভীষণ রকম তার ড্রাইভিং সিট, স্টিয়ারিং থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যাপারে একেবারে এতটা সেন্সিটিভ হতে হবে, টু দি পয়েন্টে ন্যানো সেকেন্ড কাউন্ট করে তাকে চলতে হবে। তা না করে তিনি যদি এভাবে ভাইব তৈরি করেন, এভাবে লোক দেখানো জিনিসপত্র তৈরি করেন, তাহলে এগুলো শুধুমাত্র অশ্বডিম্ব প্রসব করবে না, এগুলো যে একটা রীতিমতো অ্যাটমিক বোমা হয়ে, হাইড্রোজেন বোমা হয়ে আমাদের সমস্ত সম্ভাবনাকে গ্রাস করবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ফুল নিউজটি ওয়াচিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা দেখে যে কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, লং ভিডিওটি দেখার পরে আপনাদের মনের মাঝে কী প্রশ্ন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম নিত্য নতুন আপডেট খবর প্রতি ঘন্টায় ঘন্টায় এবং প্রতি মিনিটে মিনিটে আমাদের আপডেট দেওয়া হয়। তাই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।